আমি নৌসাদ আলী, মাই ডিয়ার স্টুডেন্ট। আজকে আমি আলোচনা করতে যাচ্ছি পোশাক পরিচ্ছদের ইতিহাস। পোশাক পরিচ্ছদের ইতিহাস। পোশাকের মাধ্যমে মানুষের রুচি, সংস্কৃতি, অর্থনৈতিক অবস্থা, সামাজিক বৈশিষ্ট্য আর মানুষের নিজস্বতা প্রকাশ পায়। পোশাক পরিচ্ছদের সঙ্গে বিশেষ বিশেষ জাতিসত্তারও যোগ থাকে। অঞ্চল ভেদে, জাতি, ধর্ম, ভাষা, অঞ্চল ভেদে পোশাকের পার্থক্য লক্ষ্য করা যায়। ডিয়ার স্টুডেন্ট, রবার্ট রস একটা বই লিখেছিল। সে বইটার নাম হচ্ছে ক্লোথিং এ গ্লোবাল হিস্টোরি। ক্লথিং এ গ্লোবাল হিস্টোরি। এই বইটাতে ইতিহাস চর্চা সম্বন্ধে বিশেষভাবে জানতে পারা যায়। ইউরোপীয় পোশাক পরিচ্ছদ পৃথিবীব্যাপী বিস্তার নাম নিয়ে তিনি ইতিহাস চর্চা করেন। তিনি মনে করেন সামাজিক পরিচিতি ও মর্যাদার সঙ্গে পোশাকের যোগ থাকে। সামাজিক মর্যাদা কতটুকু তার পোশাক দেখলে অন্তত বোঝা যায়। চিরাচরিত, এটা হচ্ছে জাতিগত আধুনিক পোশাক। এটা চিরাচরিত, এটা হচ্ছে জাতিগত। এই আধুনিক পোশাক, জাতীয় পোশাক ইত্যাদি পোশাকের ঘরানা ইতিহাস চর্চায় স্থান পেয়েছে। চিরাচরিত পোশাক, এটা যে জাতিগত পোশাক, এটা যে আধুনিক পোশাক। কিভাবে এগুলি গ্রহণ বর্জন সাংস্কৃতিক মেলবন্ধনের পরিচয় বহন করে এবং সমাজে তা প্রতিফলিত হয়, এই বিষয় ইতিহাসের আলোচ্য বিষয় হয়ে উঠেছে। প্রিয় ছাত্রছাত্রী, তাহলে পোশাকের মধ্যে মানুষের রুচি, সংস্কৃতি, অর্থনৈতিক অবস্থা, জাতিসত্তার পরিচয় পাওয়া যায়। সামাজিক মর্যাদার সম্বন্ধে জানা যায়। ভারতে ইংরেজ শাসনকালে, অর্থাৎ ঔপনিবেশিক শাসনের যখন বিস্তার ঘটে, ইউরোপীয়দের বস্ত্রের বাজার দখল ভারতীয় পোশাক রীতিতে পরিবর্তন আনে। খাদি কিভাবে জাতীয় আন্দোলন ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আন্দোলনের বিষয়, তা নিয়ে ইতিহাসে আলোচনা হয়েছে। দেশ ভারতবর্ষ, এই ভারতবর্ষে বিভিন্ন অঞ্চলের নারীরা বা নারী পুরুষের পোশাক ভিন্ন ধরনের। ভারতবর্ষে দেখো অঞ্চল বিশেষে বিভিন্ন অঞ্চলের নারী বলো আর পুরুষই বলো, এদের পোশাক কিন্তু আলাদা। বর্তমানে পুরুষের পোশাক ইউরোপীয় ধরনের হলেও আমাদের দেশের পুরুষদের পোশাক বর্তমানে ইউরোপীয়, অর্থাৎ ইংরেজদের খানিকটা অনুকরণ। তবু মেয়েরা নানা রঙের শাড়ি পরে। মুসলমান মেয়েরা পাজামা কামিজ পরে, অনেকে আবার শাড়িও পরে। বাঙালিদের পোশাক হচ্ছে ধুতি আর পাঞ্জাবি, চাদর। এখন বেশিরভাগ শার্ট প্যান্টে অভ্যস্ত হয়ে উঠেছে বাঙালিরা। বর্তমানে বাঙালি মেয়ে পুরুষদের পোশাকের পাশাপাশি সাজে ব্যবহার দ্রুত শুরু করেছে।
তাহলে এখন দেখো, আমরা যে পোশাকটা বাংলায় পরি, বাংলার যে আবহাওয়া, বাংলার যে অর্থনৈতিক অবস্থা, সামাজিক পরিবেশ, এটাকে বিশ্লেষণ করে আমরা পোশাকগুলো পরি। কিন্তু কাশ্মীরের মানুষ যে পোশাকটা পরে, সেটা অন্তত আমরা এই সময় এখানে পড়তে পারবো না। কারণ ওখানে যে শীত প্রধান এলাকা, ওখানকার পোশাক আলাদা ধরনের হবে। তাহলে কাশ্মীর থেকে আর বাংলা থেকে আমরা অন্তত ভৌগোলিক অবস্থান, আর্দ্রতা, জলবায়ু, আবহাওয়া, এই সকল বিষয় সম্বন্ধে জানতে সাহায্য করে। পোশাক মানুষের রুচিটাকে, মানুষের আর্থিক অবস্থাটাকে প্রকাশ করে তোলে। হ্যাঁ, মেনে নিচ্ছি অনেক পোশাক আছে যে পোশাকগুলো বোঝা যায় না, কিন্তু ওপরটা দেখলে হবে না, গুণগত মানেরও একটা পার্থক্য আছে। তো গুণগত মান যত ভালো হবে, দাম তত বেশি। তাহলে যে পোশাক গুণগত মান ভালো, পোশাকের গুণগত মান ভালো, উন্নত মানের পোশাক, তাহলে ওই পোশাকটা যে মানুষটা পরে থাকবে, এটা মেনে নিতে হবে ওই মানুষটার আর্থিক অবস্থা ভালো। তাহলে পোশাক, আচ্ছা, একটা হিন্দু মেয়ে একটা মুসলিম মেয়ের মধ্যে পার্থক্য কিন্তু পোশাকে অনেকটাই ধরা যায়। বিশেষ করে মুসলমান মেয়েরা পাজামা কামিজ পরে বেশিরভাগ ক্ষেত্রে, কিছু শাড়িও পরে, বয়স্ক হলে শাড়িও পরে। কিন্তু যে পাঞ্জাবিরা মাথায় যে পাগড়িটা ওদের থাকে, ওটা দেখে অনেকটা বোঝা যায় যে এরা পাঞ্জাবি, হাতে বালা আছে, পাঞ্জাবি আছে, ওরা কামিজও পরে। এক কথায় ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলের নারী পুরুষরা ভিন্ন ধরনের পোশাক পরে। তাহলে এই পোশাক যদি মানুষের রুচি, সাংস্কৃতিক, আর্থিক অবস্থা এবং কোন অঞ্চলের মানুষটা, এটা যদি জানতে পারা যায়, তাহলে ইতিহাস চর্চার প্রয়োজন আছে পোশাক নিয়ে। তাই রবার্ট রস এ ক্লথিং গ্লোবাল হিস্টোরিতে ভারত এই পোশাক নিয়ে ইতিহাস চর্চা শুরু করেছে। তাহলে এখানে কি কি কোন অঞ্চলের কি পোশাক, এই শর্ট কোয়েশ্চেনগুলো করবে। আর যতদূর সম্ভব ওর এগেনস্টে বা ওর পরিপ্রেক্ষিতে পোশাকের যতগুলো 2 মার্কের কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেনগুলো একটু ভালো করে পড়ে নেবে। তোমার কাছে যে টেক্সট বইটা আছে, সেখানে সে বইটা খুব ভালো করে পড়বে। আশা করি তোমার সমস্যার সমাধান হয়ে যাবে। যানবাহনের ইতিহাস আলোচনা করবো এখন। আচ্ছা, প্রাচীনকালে যানবাহনের ক্ষেত্রে যদি আমরা বলি, তাহলে প্রথম মানুষের আবিষ্কার চাকা ছিল, চাকা। তো প্রাচীন কাল থেকে আজ পর্যন্ত চাকা আবিষ্কার থেকে সৈনিক বিমান যানবাহন ব্যবস্থা, অত্যাশ্চর্য আবিষ্কারগুলি ক্রমবিবর্তনের সঙ্গে সঙ্গে যোগাযোগ ব্যবস্থার অভূত পরিমাণ পরিবর্তন ঘটেছে। যানবাহন যতটা উন্নত হলো, যোগাযোগ ব্যবস্থা ততটাই উন্নত হলো। একটা সময়ে মানুষ যখন এক জায়গা থেকে অন্য জায়গায় যেত, গরু গাড়িতে যেত, হাতে টানা গাড়িতে যেত, কুকুরে টানা গাড়িতে যেত, পায়ে হেঁটে যেত। মানব সভ্যতার গতি প্রকৃতিকে এই যানবাহন প্রভাবিত করেছে। মানুষ যদি আধুনিক এবং সভ্য হয়ে তার
পরিবর্তন সুনিশ্চিত করে থাকে, তাহলে যানবাহন বা যোগাযোগ ব্যবস্থাও তাতে প্রভাব ফেলেছে। আগে যেরকম রাস্তাঘাট ছিল, এখন রাস্তাঘাট উন্নত। রাস্তাঘাট উন্নত মানে কি? যানবাহনের পরিবর্তন ঘটেছে। যোগাযোগ ব্যবস্থা আগে, আচ্ছা 1853 সালে রেলপথ আবিষ্কার হলো। তার আগে আমাদের দেশে রেলপথ ছিল না। তারপরে পিচ ঢালা রাস্তা আগে ছিল না, তৈরি হলো। এই ইতিহাস চর্চার ক্ষেত্রে এক কথা, আগে এরোপ্লেন ছিল না। অল্প সময়ে বেশি দূর আমরা যাত্রা করতে পারছি এবং সুষ্ঠুভাবে যাত্রা করার ক্ষেত্রে যানবাহন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এছাড়াও ব্যবসায়িক ক্ষেত্রে আমরা দেখেছি, আগে যতটা মাল এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যেত, যতটা সময় লাগতো, এখন তা থেকে অনেক কম সময়ে খুব যত্ন সহকারে এক জায়গার জিনিস অন্য জায়গায় পৌঁছানো যাচ্ছে। এক বাজার থেকে অন্য বাজারে নিয়ে যাওয়া যাচ্ছে, এক দেশ থেকে অন্য দেশে নিয়ে যাওয়া যাচ্ছে, এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া যাচ্ছে, এক রাজ্য থেকে অন্য রাজ্য নিয়ে যাওয়া যাচ্ছে। একটা সময় ছিল যে এটা করা সম্ভব ছিল না। তাহলে বাজারের উপরে প্রভাব পড়ছে। উৎপাদন গ্রোথটা, আসলে মানুষের উৎপাদিত দ্রব্যটা যত তাড়াতাড়ি বিক্রি হবে তত তাড়াতাড়ি লাভ হবে, আর লাভ যখন হবে তখন এর উৎপাদন গ্রোথটাও বেড়ে যাবে। তাহলে এই যানবাহন বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে প্রভাব ফেলেছে। সময়ের ক্ষেত্রে যুগ উপযোগী যানবাহনগুলি আবিষ্কারের ফলে, তৈরির ফলে মানুষের সময় অল্প সময়ে বেশি কাজ করার সুযোগ পেয়েছে। রবার্ট জি আলবিয়ান 1932 খ্রিস্টাব্দে যোগাযোগ ব্যবস্থার বিপ্লবের ধারণাটা ব্যক্ত করেছিলেন। তিনি এই যোগাযোগ ব্যবস্থাটাকে বলেছেন সমাজের একটা স্থায়ী বিপ্লব। (1776 এর দশকে, অর্থাৎ অষ্টাদশ শতকের মাঝামাঝির দিকে ইউরোপে বিভিন্ন গতিশীল যানবাহন ও যোগাযোগ মাধ্যম আবিষ্কার হয়েছিল, যেরকম রেল ইঞ্জিন, স্টিম ইঞ্জিন, পিচ ঢালা রাস্তা, সড়ক নির্মাণ ইত্যাদি। আগে নৌকাতে করে যেত, এখন লঞ্চ হয়েছে, স্টিমার হয়েছে, জাহাজ হয়েছে। আগে মানুষ যে যানবাহনে চলতো তার থেকে যানবাহনগুলো দ্রুত হয়েছে, মনোরেল আবিষ্কার হয়েছে, বুলেট ট্রেন হলো, দ্রুতগামী রেলগুলো হলো। পরিবহনের জন্য খালপথ তৈরি হয়েছে, রাস্তাগুলো সোজাসুজি করা হয়েছে। এক কথায় তারা যানবাহন যোগাযোগ রক্ষাকারী মাধ্যমগুলিকে এজেন্ট অফ চেঞ্জ হিসাবে চিহ্নিত করেছেন। বলছে মানব সভ্যতার ক্রমবিবর্তন এত যে উন্নতি ঘটেছে, সেক্ষেত্রে এজেন্ট হিসাবে এই যোগাযোগ ব্যবস্থা এবং যোগাযোগ ব্যবস্থা এবং যানবাহনগুলি মাধ্যম হিসাবে কাজ করেছে বা এজেন্ট হিসাবে কাজ করেছেন। খালপথ, সড়ক, স্টিম, শিপ, রেলওয়ে, গাড়ি, এরোপ্লেন ইত্যাদি যান ব্যবহার মানুষ পণ্য পরিবহনে, মানুষ দ্রব্যগুলো পরিবহনে বা পণ্য পরিবহনে পরিবর্তন নিয়ে এসছে। ব্যবসা, বাজার, বাণিজ্য, শিল্প, এক কথায় আর্থিক পরিবর্তন এই যোগাযোগ এবং যানবাহনের মাধ্যমে ঘটেছে। আমরা দেখছি ইংল্যান্ডে যে শিল্প বিপ্লব হয়েছিল, তাতে উন্নত মানের যানবাহন, রাস্তাঘাট আবিষ্কারের ফলেই কিন্তু
শিল্প বিপ্লব সেখানে ঘটতে পেরেছিল। শিল্প বিপ্লবের কারণ হিসাবে আমরা যদি অন্যান্য কারণকে বিশেষভাবে গুরুত্ব দিই, তাহলে যানবাহন যোগাযোগ ব্যবস্থাও একটা গুরুত্বপূর্ণ কারণ ছিল। আগে টেলিফোন ছিল, টেলিগ্রাম আসত, চিঠি আসত। এখন মোবাইল হয়েছে, টেলিফোন হয়েছে, টেলিগ্রাফ হয়েছে, রেডিওর মাধ্যমে আমরা এক জায়গার খবর অন্য জায়গায় পেয়ে যাচ্ছি। একটা সময় সুপ্রাচীনকালে পায়রার মাধ্যমে চিঠি পাঠাতো, প্রশিক্ষণপ্রাপ্ত পায়রা, দুধ যেত চিঠিপত্র নিয়ে। এখন খুব অল্প সময়ের মধ্যে দ্রুততম খবরটা এক জায়গার খবর অন্য জায়গায় পৌঁছে যাচ্ছে। সারা পৃথিবীটাকে এই টেলিফোন এবং মোবাইলের মাধ্যমে একেবারে হাতে অর্থাৎ বাড়িতে বসে সারা বিশ্বের খবর রাখতে পারছে। ইন্টারনেট ব্যবস্থা মানুষের আরো সময়টাকে কমিয়ে দিয়েছে কাজের ক্ষেত্রে। সুতরাং মানুষের সমাজকে আধুনিক ও গতিশীল করে তুলেছে এই যোগাযোগ মাধ্যম। মানুষের আর্থসামাজিক পরিবর্তনের ক্ষেত্রে এই যোগাযোগ ব্যবস্থা একেবারে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এক কথায় ভারতের যুগান্তকারী যে আর্থিক সামাজিক পরিবর্তন চিহ্নিত হয়েছে, তা ভারতের ঐতিহাসিক রেলপথ আবিষ্কারের ফলে বা বসানোর পর থেকেই। তাহলে ভারতে আধুনিক যুগের ক্ষেত্রে, বিশেষ করে যানবাহন এবং যোগাযোগের ক্ষেত্রে, আধুনিক যুগের ক্ষেত্রে যুগান্তকারী আধুনিক যুগের সূচনাকারীর অন্যতম উপাদান হচ্ছে যানবাহন এবং উন্নত যোগাযোগ ব্যবস্থা। ডিয়ার স্টুডেন্ট, তাহলে যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে আমরা কি কি জিনিসে উপকৃত হচ্ছি এগুলো আমরা দেখতে পেলাম। তাহলে যদি সার্বজনীনভাবে সব মানুষের ক্ষেত্রেই যোগাযোগ ব্যবস্থা এবং যানবাহন যদি গুরুত্বপূর্ণ অবদান রাখে, তাহলে তার ইতিহাস জানা আমাদের দরকার। তার ইতিহাস চর্চা কিভাবে হচ্ছে সেটাও জানা দরকার। সুতরাং নতুন সামাজিক ইতিহাস জানতে হলে যানবাহন এবং যোগাযোগ ব্যবস্থা সম্বন্ধে জানতে হবে। তাহলে তার ইতিহাস চর্চা করা আমাদের খুবই প্রয়োজন। এবার আমি যেটা আলোচনা করব, দৃশ্য শিল্পের ইতিহাস, যেটাকে বলছে আর্ট শিল্প। চারুকলা বা ফাইন আর্টস, যেটা একটা অংশ ছবি আঁকা বা ড্রয়িং। চারুকলার একটা অংশ হচ্ছে ড্রয়িং, ফাইন আর্টস যেটা। তাহলে ছবি কি দিয়ে আঁকা হয়? সাধারণত তুলি আর রং দিয়ে। বর্তমান সময়ে শিল্পীরা যখন ছবি আঁকেন তখন 3 ধরনের রং ব্যবহার করেন। একটা হচ্ছে জল রং, তেল রং, আর একটা হচ্ছে রং পেন্সিল। আচ্ছা, প্রাচীনকালে পাহাড়ের গুহায় যে ছবিগুলো আঁকা হতো, মাটির পাত্রের গায়ে কাপড়ের কাগজের ছবিগুলো আঁকতে শুরু করলো। আচ্ছা, সিন্ধু যে সভ্যতা, সিন্ধু উপত্যকায় মাটির পাত্রের ছবির নিদর্শন পাওয়া গেছে। তাহলে সুপ্রাচীন কাল থেকেই এই ড্রয়িংটা ছিলই, ছবি আঁকার কাজটা ছিলই। তাহলে আর্টে দৃশ্য শিল্পের ইতিহাসটা সুপ্রাচীন কাল থেকেই আছে। আচ্ছা, ভারতের মধ্যপ্রদেশে যোগীমারা গুহা পাত্রে অজন্তা গুহার ছবিগুলো খ্রিস্টপূর্ব 2য় বা 1ম শতকের। তাহলে তৎকালীন সময়ে খ্রিস্টপূর্ব 2য় বা 1ম শতকের দিকেও তাহলে এই দৃশ্য শিল্প ছিল, আর্ট ছিল। চীন বা জাপানে কাগজ, চীনে হচ্ছে কাগজে এবং জাপানে কাপড়ে গোটান ছবির প্রচলন ছিল।
ভারতীয় চিত্রকলার গুরু বা জনক বলা হয় অবনীন্দ্রনাথ ঠাকুরকে। আর অবনীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত যে চিত্র, সেই চিত্রটার নাম হচ্ছে ভারত মাতা। এই ভারত মাতা চিত্রের পরে আমরা যখন ভারত মাতা যখন সাহিত্যের ক্ষেত্রে পড়ব, তখন সে সম্বন্ধে আলোচনা হয়ে যাবে। আমাদের দেশে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময়, স্বদেশী আন্দোলনের সময় আমি বয়কট যখন করব, তখন আমার ভিতরে আগে স্বদেশী আসবে, যার জন্য স্বদেশী বয়কট আন্দোলন। সে সময় এই চিত্রটা খুবই ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। তাহলে চিত্রের মাধ্যমে তৎকালীন সময়ের সামাজিক, ধর্মীয়, রাজনৈতিক অবস্থার সম্বন্ধে জানা যায়। তাহলে দৃশ্যশিল্পের ইতিহাস চর্চা করা খুবই প্রয়োজন। ভারতীয় চিত্রশিল্পের দেশীয় ধারা আমদানি করেছিলেন কে? নন্দলাল এবং অসিত হালদার। রবীন্দ্রনাথ একটা নতুন শিল্পরীতি শুরু করেছিল দৃশ্যশিল্পের ক্ষেত্রে। একটা জিনিস মনে রাখতে হবে যে চিত্র বা ড্রয়িংটাও মানুষ বর্তমানে তোমরা টিভিতে দেখবে, বিভিন্ন কার্টুনে দেখবে, ব্যঙ্গচিত্রও আছে। তার বর্তমান ক্ষেত্রে আমরা চিত্রটা রাজনৈতিক ক্ষেত্রেও দেখতে পাই। তাহলে মানুষের রাজনৈতিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, আর্থসামাজিক ক্ষেত্রে চিত্রের মাধ্যমেই চিত্রশিল্পীরা তাদের আর্টের মাধ্যমে তৎকালীন সময়ের ইতিহাস তারা তুলে ধরে। তাহলে সাহিত্য, যোগাযোগ ব্যবস্থা, খাদ্য যদি কোনো স্থানের বা অঞ্চল ভেদে মানুষের ইতিহাস জানতে সাহায্য করে, তাহলে চিত্র মানুষের ইতিহাস জানতে সাহায্য করে। চিত্রশিল্পীরা তাদের প্রতিভাটা তৎকালীন সময়ের আর্থসামাজিক, ধর্মীয়, সাংস্কৃতিক চিত্রপটটা তারা শিল্পের মাধ্যমে তুলে ধরে, বা অঙ্কন শিল্পের মাধ্যমে তারা বোঝাতে চায়। তাহলে আমাদের উচিত, বা নতুন সামাজিক ইতিহাস চর্চার ক্ষেত্রে সমস্ত শ্রেণীর মানুষকে নিয়ে যদি ইতিহাস রচনা হয়, তাহলে দৃশ্যের মাধ্যমে ওই মানুষগুলোর চরিত্র, সামাজিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা, রাজনৈতিক পরিবেশ, সামাজিক পরিবেশ সম্বন্ধে, বিশেষ করে ধর্মীয় ক্ষেত্র। ডিয়ার স্টুডেন্ট, তাহলে তোমরা এই জিনিসটাই করবে। আজকের আলোচ্য বিষয় ছিল পোশাক, যোগাযোগ ব্যবস্থা আর দৃশ্যশিল্প। তোমরা খুব খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে। তোমরা যখন এটা পড়ে যাও, আমি আর দুটো ক্লাস করার পরে, আলোচনা করার পরে, আমি তোমাদের যেটুকু আলোচনা হবে সেইটুকুর ওপরে আমি 1 মার্কের কোয়েশ্চেনগুলো লিখে দেব, এবং প্রশ্নটা আমি লিখে দেব, তোমরা উত্তরগুলো তৈরি করবে, বই খুঁজবে, পেয়ে যাবে। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, এবং বইটা খুব ভালো করে পড়ো। মাধ্যমিকে এই চ্যাপ্টার থেকে শর্ট কোয়েশ্চেন হয়, 8 মার্কের কোয়েশ্চেন হয় না। তাহলে 1, 2, 4 এই 3 কোয়ালিটির কোয়েশ্চেন হয়। ভালো করে পড়বে, ঠিক আছে? তাহলে আজকের আলোচ্য বিষয় ছিল পোশাক, যোগাযোগ আর যানবাহন আর দৃশ্যশিল্প। তোমরা খুব ভালোভাবে পড়বে। থ্যাংক ইউ।